Audio Jungle. Audio Jungle. নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভয়ঙ্কর হাড়হিম করা ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম হানাবাড়ি। রিচার্ড হিউয়েসের লেখা। সেদিন সন্ধ্যায় আমি 10-20টা আরামদায়ক গোলাবাড়ি আর ছাউনি পেরিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু তার একটাও আমার পছন্দ হয়নি। বড় আঁকাবাঁকা আর কাদায় ভরা ওরচেস্টারশায়ারের গলিগুলো। আমি একখানা খালি কুঁড়েঘর দেখতে পেলাম সন্ধ্যার মুখোমুখি। একটু দূরে রাস্তা থেকে ঘরখানা আগাছায় ভরা একটি নোংরা বাগানের মধ্যে। ঘরখানাকে কেমন অদ্ভুত লাগছিল আসন্ন ম্লান রক্তিম আলোয়। এই ঘরখানা হবে আমার রাতের আস্তানা। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে সারাদিন। হাওয়ার বেগ এখনও কমেনি, বৃষ্টি থামলেও। এখনও শো শো করে বাতাস বইছে বাগানের ফলের গাছগুলোর ডালপালার মধ্য দিয়ে। বাগানের এদিকে ওদিকে বাতাসের বেগে পাতার উপর জমে থাকা বৃষ্টির জল ছিটকে পড়েছে। এ বাগানে বুঝি এখনও বৃষ্টি শেষ হয়নি, বাইরের বর্ষা থামলেও। বেশ শক্তপোক্ত বলেই মনে হচ্ছে কুঠিরের ছাদটাকে। আশা করা যায় বৃষ্টির জল ঢোকেনি ভেতরে। বেশ শুকনোই আছে ভেতরটা। শুকনো জায়গা দরকার, কেননা বৃষ্টিতে ভিজে একেবারে গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে আমার পোশাক পরিচ্ছদগুলো। মনস্থির করে ফেললাম রাত কাটাবো এই বাড়িতেই। রাস্তার সামনের দিকে তাকালাম, লোকজন নেই কোনো। এমনিতেই জনবিরল ওরচেস্টারশায়ারের এদিকটা, তার উপর আবার বর্ষণক্ষান্ত সন্ধ্যা। কে বেরোবে এই সময় ঝড়ের মধ্যে কাদা ভরা পথে? অতএব একটা দিক থেকে নিশ্চিন্ত, কেউ আমাকে অভিযুক্ত করতে পারবে না অনধিকার প্রবেশের দায়ে। একটা লোহার কাঠি বের করলাম কোটের লাইনিংয়ের ভেতর থেকে। খুব একটা অসুবিধা হলো না সেটার সাহায্যে বন্ধ দরজা খুলে ফেলতে। দরজার এপিঠ ছিল একটা মরচে ধরা পুরনো তালা, আর ওপিঠে ছিল দুটো ছিটকিনি। কোনো সমস্যাই নয় এগুলো খোলা। প্রবেশ করলাম। ভেতরে জমাট অন্ধকার আর স্যাঁতসেঁতে। দেশলাই জ্বাললাম। একটা ওয়াটারপ্রুফ মোড়কের মধ্যে থাকায় এটা ভিজেও অকেজো হয়ে যায়নি। একটা অন্ধকারের পথে কালো মুখ কাঠির ম্লান আলোয় দেখলাম। কাঠিটা নিভে গেল হাওয়ার দমকা হাওয়াতে। আমি দরজা বন্ধ করে দিলাম। অবশ্য কোনো প্রয়োজন ছিল না। একটা অন্ধকার পথের কালো মুখ কাঠির ম্লান আলোয় দেখলাম। একটা সতর্কতার কারণ, লোকালয় থেকে দূরে নির্জন পথের আসন্ন রাত্রির ঘনায়মান অন্ধকারে আমার দেশলাই কাঠির এই অতি ক্ষীণ আলো আর কোন পথিকের চোখে পড়ে তাকে কৌতূহলী করে তুলবে? কোনো কারণ ছিল না এমন আশঙ্কা করবার। তবুও সাবধানের মান নেই। কাঠি জ্বাললাম আর একটা। এগোলাম অন্ধকার পথে তার আলোটুকু সম্বল করে। কাঠি নিভে গেল, আর একটা কাঠি জ্বাললাম। এসে পড়লাম পথের শেষে, এমনি করেই কাঠি জ্বালতে জ্বালতে। ছোট একখানা ঘর সেখানে। কোনো তালা টালা লাগানো নেই সে দরজায়। ভেজানো দরজা খুলে ঘরে ঢুকলাম। এ ঘরের বাতাস অনেক স্বাভাবিক, অনেক পরিষ্কার। একটু ছিমছাম ঘরখানা। একটা জানালা রয়েছে কিন্তু সেটা বন্ধ। একটু মরচে ধরা চুল্লি ঘরের এক কোণে। ভাবলাম কেউ ধোঁয়া দেখতে পাবে না অন্ধকার রাতে, সুতরাং জ্বালানো যেতে পারে চুল্লিটা। আগুনে সেঁকে নেওয়া দরকার ভিজে পোশাকটাকে। কিন্তু কি দিয়ে জ্বালাবো? কোথায় কাঠকুটো? চারপাশে তাকালাম অসহায়ভাবে। কাঠও কি পাওয়া যাবে না দু একখানা? সমাধান হয়ে গেল সমস্যার।
সঙ্গে সঙ্গে ঘরের ভেতরকার দেওয়ালে ঢাকা রয়েছে ওক গাছের চমৎকার তক্তা দিয়ে। খানিকটা তক্তা কেটে নিলাম বড় ছুরিখানা দিয়ে। ঘরখানায় খুঁত হয়ে গেল। এ বাড়ির মালিক নই আমি, আমি তো মোটে এক রাতের বাসিন্দা। চমৎকার আগুন জ্বলল শুকনো এই কাঠের চুল্লিতে। চায়ের জল চড়িয়ে আমি ভিজে পোশাক শুকোতে গেলাম আগুনের উত্তাপে। আগুনের কাছাকাছি বুট জোড়াকেও রাখলাম। আমার সঙ্গে ছিল জল আর চায়ের সরঞ্জাম। চা খেলাম, পোশাকও শুকোলো। এবার শুয়ে পড়া ছাড়া করণীয় কিছুই নেই। খিদে পেয়েছে, কিন্তু সঙ্গে যে খাবার ছিল তা তো পথেই শেষ হয়ে গিয়েছে। অগত্যা পেটের খিদে পেটে রেখেই শুয়ে পড়তে হলো। ঘুমিয়েও পড়লাম এক সময়, কিন্তু খুব বেশি সময় ঘুমোতে পারলাম না। কেননা যখন জানলাম তখন চুল্লিতে আগুন বেশ উজ্জ্বলভাবেই জ্বলছিল। মেঝের শক্ত তক্তার ওপর ঘুমোনো সহজ নয়। কেমন যেন অসাড় হয়ে আসে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো। ঘুম ভেঙে যায় একটু নড়াচড়া করলেই। আবার ঘুমোবার চেষ্টা করলাম পাশ ফিরে। আচম্বিতে একটা শব্দ শুনে চমকে উঠলাম। অন্ধকার পথটায় পায়ের শব্দ। শব্দটা এগিয়ে আসছে এই ঘরের দিকে। আগেই বলেছি এই ঘরে একটিমাত্র জানালা, সেটাও বন্ধ। যে দরজা দিয়ে আমি এ ঘরে এসেছি সেটি ছাড়ার কোনো দরজাই নেই। ঘরের মধ্যে লুকোবার মতো কোনো আলমারি অথবা কাবার্ডও নেই। আসছে বাড়ির মালিক। এখন আমি পালাই কি করে? আমি তো হাতে নাতে ধরা পড়ে যাব। কিন্তু এই অবস্থা মুখোমুখি হওয়া ছাড়া আমার সামনে আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আমাকে অভিযুক্ত করবে বাড়ির মালিক, নিশ্চয়ই অনধিকার প্রবেশের দায়ে। তার অর্থ যে কি তা আমার অজানা নয়। ফিরে যেতে হবে আমাকে আবার ওর চেষ্টার জেলে। অথচ এই তো সবে দুদিন হলো আমি জেল থেকে খালাস পেয়েছি। সেখানে ফিরে যাওয়ার ইচ্ছে আদৌ নেই। আগন্তুকের কোনো তাড়াহুড়ো নেই। সে বেশ ধীরে সুস্থে অন্ধকার পথ ধরে এগিয়ে আসছে। বাইরের আলো পড়েছে দরজার ফাঁক দিয়ে। আলো দেখেই লোকটা বোধহয় এগিয়ে আসছে এই ঘরখানার দিকে। সে বোধহয় ভাবছে তার অন্ধকার ঘরে কে আলো জ্বালালো। লোকটি ঘরে ঢুকলো। মনে হলো আমাকে দেখতে পায়নি। আমি এক কোণে গুটিসুটি মেরে বসেছিলাম। কোনো দিকে না তাকিয়ে লোকটা সোজা চলে গেল জ্বলন্ত চুল্লিটার কাছে। গরম করতে লাগলো আগুনের তাপে জলে ভেজা ঠান্ডা হাত দুখানা। সত্যি সাংঘাতিক ভিজেছে লোকটা। ওর সমস্ত শরীর থেকে ঝরঝর করে জল পড়ছে। স্বীকার করি সারাদিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে। সন্ধ্যার আগে একটু থেমে আবার শুরু হয়েছে ঝড় বৃষ্টি। কিন্তু এরকম বৃষ্টি ঝরা রাতেও বা লোকটা এরকম ভিজে যায় কি করে? পুরনো বা জীর্ণ লোকটার পোশাক পরিচ্ছদ। ওর সমস্ত শরীর থেকে জল ঝরে পড়ছে। জল পড়ছে ঘরের মেঝেতে। লোকটার মাথায় টুপি নেই, চুল ভিজে সপসপে। চুল থেকে জল ঝরে পড়ছে। চুল্লির জ্বলন্ত কাঠে একটা হিস হিস শব্দ হচ্ছে। সেই শব্দের মধ্যে দিয়ে ফুটে উঠেছে যে একটা অন্ধ আক্রোশ, একটা দুর্বোধ্য অসূয়া। বুঝলাম লোকটি মোটেই একজন আইন মেনে চলা সুনাগরিক নয়। ও আমার মতোই একজন ভবঘুরে, পথের ভদ্রলোক। সুতরাং একই পথের পথিক আমরা। একটু হেসে ওকে সম্ভাষণ করলাম। কি মশাই, আপনি কি রাতের আশ্রয় খোঁজে? তাছাড়া আর কি, বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, শুনছেন না? ঝড়ের গর্জন। হ্যাঁ, তা তো শুনেছি। বাইরে ঝড় বৃষ্টি চলছে। উফ, কি জঘন্য আবহাওয়া। মনে হয় সারা রাত ধরে চলবে। একেবারে ভিজে গিয়েছি। উফ, কি ঠান্ডা, যেন একবারে জমে গেছি। অনুযোগের সুরে আগন্তুক বলল। তারপর আগুনের আরও কাছে গিয়ে গুটিসুটি মেরে বসলো। আমি বললাম, না, রাস্তা চলার পক্ষে রাতটা মোটেই ভালো না। কিন্তু একটা কথা ভেবে আমি অবাক হচ্ছি যে। কি কথা? আমাকে শেষ করতে না দিয়েই আগন্তুক প্রশ্ন করলো। না, ভাবছি এ বাড়ি পরিত্যক্ত কেন। মাঝে মাঝে তো লোকজন এখানে আসতে পারে, কারণ এ বাড়ি পরিত্যক্ত হলেও এখনো বাসের অযোগ্য হয়ে ওঠেনি।
বাইরে ঝড়ের গর্জন বেড়ে গেল। খোলা দরজা দিয়ে দেখলাম আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চিরে ফালা ফালা করে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোয় দেখলাম বাগানের গাছপালা আর আগাছাগুলো ঝড়ের বেগে কীরকম অদ্ভুতভাবে আন্দোলিত হচ্ছে। কড়কড় করে বাজ ডাকলো। সৃষ্টি যেন রসাতলে যেতে বসেছে। এমন একটা সময় ছিল যখন এমন একটা সুন্দর বাড়ি আর এমন একটা সুন্দর কুটির এর তল্লাটা ছিল না। আর এখন এখানে কেউ থাকে না। কোনো পথভোলা বা ভবঘুরেও এখানে রাত বাস করতে আসে না। কিন্তু কেন? আমি প্রশ্ন করলাম। আমার কথার কোনো জবাব না দিয়ে আগন্তুক বলতে লাগলো, আর আজ ভিখারিরাও পর্যন্ত এ বাড়িতে রাত কাটায় না। যেসব পুরো বাড়িতে ভিখারিরা রাত কাটায় সেখানে পড়ে থাকে তাদের ছেঁড়া করা পোশাকের টুকরো, খাবারের অবশেষ। এখানে কি তেমন কিছু দেখতে পাচ্ছেন? না, কিন্তু বাড়িখানার এমন হাল হলো কি করে? আমি আবার প্রশ্ন করলাম। হানাবাড়ি, বুঝলেন মশাই? এই বাড়িটা হচ্ছে একটা হানাবাড়ি। হানাবাড়ি? দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো লোকটি। শ্বাস ফেলতো যেন ওর কষ্ট হচ্ছে। ভূত? এ বাড়িতে নাকি ভূতের উপদ্রব। লোকটা এ বাড়িতেই থাকতো। সে এক মহাদুঃখের কাহিনী। সব কথা বলার প্রয়োজন আপনাকে নেই। এটুকু বললেই যথেষ্ট হবে যে হতভাগ্য লোকটিকে শেষ পর্যন্ত মিলের পুকুরে ডুবেই আত্মহত্যা করতে হলো। ওকে যখন পাড়ে তোলা হলো তখন বেচারির মৃতদেহটা জলের উপরেই ভাসছিল। দেহটার উপর একটা অতি সূক্ষ্ম পিছল মাটির আস্তরণ পড়ে গিয়েছিল। আঠালো মাটির গায়ে আটকে ছিল জলের পানা আর শ্যাওলা। মরবার পরেও নাকি লোকটাকে দেখা গিয়েছে। গায়ের অনেকেই দেখেছে তাকে। মৃত মানুষটা যেন হেঁটে যাচ্ছে ক্লান্ত পায়ে পুকুরের পাড় ধরে। তবে ওনাকে সব থেকে বেশি দেখা গেছে স্কুলের মোড়ে ছেলেদের জন্য অপেক্ষা করতে। ও বোধ হয় ভুলেই গিয়েছে যে তার পরিবার, ছেলে আর কেউ বেঁচে নেই। বসন্ত রোগে সবাই মারা গিয়েছে, আর সেই জন্যই ও জলে ডুবে আত্মহত্যা করেছে। পরিবারে সবাই মারা যাওয়ার পর লোকটার বাইরে বেরোতো না। বাড়ির মধ্যেই ক্রমাগত পাইচারি করত। মরার পরও তার পাইচারি বন্ধ হয়নি। এখনো নাকি অশান্ত আত্মা দেহ ধারণ করে ঘুরে বেড়ায় বাড়ির মধ্যে। লোকটা জলে ডুবে আত্মহত্যা করেছিল। এখনো সে ঘুরে বেড়ায়, কেবলই ঘুরে বেড়ায়। হানা দেয় তার একতা বাগান ঘেরা তার বড় স্বাদের বাড়িতে। আগন্তুক আবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। সে একটু নড়ে চড়ে বসতেই তার বুটজোড়ার মধ্যে জলের পচপচ শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। শোনা যাচ্ছে ঝোড়ো হাওয়ার হুঙ্কার। হাজার হাজার অদৃশ্য ক্রুদ্ধ দানব যেন দারুণ আক্রোশে ঝাঁপিয়ে পড়ছে এই ছোট্ট কুটিরখানার ওপর। বাড়িখানাকে যেন ওরা উড়িয়ে নিয়ে যেতে চায় বহু দূরে দানব লোকের পথে। বিদ্যুৎ চমকাচ্ছে আর সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে বজ্রের ক্রুদ্ধ গর্জন। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে আমি বললাম, আমাদের কিন্তু কুসংস্কারাচ্ছন্ন হলে চলবে না। অলিক ভূতের ভয়ে যদি আমরা এই বাড়ির আস্তানা ছেড়ে চলে যাই, তবে এই দুর্যোগের রাতে আমাদের খোলা আকাশের নিচেই জল ঝড়ের মধ্যে রাত কাটাতে হবে। না না, এ বাড়ি ছেড়ে যাবে কেন? ওসব ভুতুরে বাড়ির গাল গল্প আমি ওসব বিশ্বাস করি না। আগন্তুক বলল। আমিও করি না। হেসে বললাম, আমি কিন্তু কখনো ভূত দেখিনি। শুনেছি খুব কম লোকই নাকি ভূত দেখে। আমার দিকে আগন্তুক তাকালো। কি অদ্ভুত ওর দৃষ্টি, কি বিষণ্ণ। মুহূর্তকাল চুপ করে থেকে সে বলল, দেখেননি বলে কি আপনার ধারণা যে ভবিষ্যতে কখনো কোনোদিন আপনার ভূতের সঙ্গে মোলাকাত হবে না? ভালো, সারা জীবন কোনো কোনো লোক তো ভূতের দেখা পায়ই না। একটা দারুণ কষ্টকর ব্যাপার গরিব মানুষের বাড়িতে টাকা পয়সা না থাকাটাই। তবে ভূত নয়, পুলিশের লোকেরাই আমার ঘুমকে অস্বস্তিকর করে তোলে। আমি বললাম, আজকাল রাতের বিশ্রামটা বড় দূর হয়ে উঠেছে। তবে পুলিশ আর পরের ব্যাপারে নাক নাগালানোই ভালো। তখনও জল ঝরে পড়ছিল লোকটার জীর্ণ পোশাক থেকে।
সে জলে ঘরের মেঝে ভেসে যাচ্ছিল। কেমন স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা গন্ধ আসছিল ওর গা থেকে। আরে মশাই, আপনার পোশাক তো এখনো শুকলো না। কতক্ষণ ধরে আপনি আগুনের সামনে বসে রয়েছেন, এখনো তো জল ঝরছে আপনার গা মাথা থেকে। আপনার কতখানি তাপ লাগবে এর গা মাথা শুকাতে? আমি প্রশ্নটা করলাম বেশ অবাক হয়েই। আমার শরীর শুকাবার কথা বলছেন? না মশাই, সেটা কোনোদিনই শুকাবে না, সম্ভবও নয়। আমার শরীর শুকাবে কি করে? আমার মতন যারা, তাদের গ্রীষ্ম, বর্ষা, শীত যাই হোক না করো, রোদই হোক, তাদের শরীর কখনো শুকায় না। বিশ্বাস হচ্ছে না? তবে দেখুন। তার কাদামাখা দু হাত লোকটা ঢুকিয়ে দিল চুল্লির আগুনের মধ্যে। ঢুকিয়ে দিল কবজি পর্যন্ত। তারপর এক দৃষ্টে তাকিয়ে রইল জ্বলন্ত আগুনের দিকে। এ দৃষ্টি অপার্থিব, এক অমানসিক। মুহূর্তের মধ্যে আমার কাছে স্পষ্ট হয়ে উঠল সমস্ত ব্যাপারটা। আতঙ্কের তুহিন শীতল স্রোত আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে বয়ে গেল। বেরিয়ে এলো এক নিদারুণ আর্তনাদ। আমি এক ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে, বুটজোড়া হাতে নিয়ে। কেমন করে যে অন্ধকার পথ বাগান পেরিয়ে বাইরের রাস্তায় এসে পড়লাম তা বলতে পারি না। যেন পাল্টে গেল আমার কাছে বাইরের দুর্যোগের প্রকৃতিটাই। বৃষ্টির ধারাকে ঈশ্বরের আশীর্বাদ মনে হলো পরম আশ্রয় কাদা ভরা পথটাকে। আমি পথ দেখেছি বিদ্যুতের আলোয়। এখন আমার কাছে এগিয়ে যাওয়ার সংকেত বজ্রের গর্জন। আনাবাড়িখানাকে পেছনে রেখে বৃষ্টি ঝরা ঝোড়ো রাতে আমি ছুট দিলাম সামনের দিকে, জল ভরা কাদা ভরা পথের ধরে। নমস্কার। যদি গল্প পাঠে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।